হাই, নমস্কার বন্ধু। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে বুঝতে পারবে। আর এই কোশ্চেনগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ইতিহাস পড়তে ভালোবাসো তাদের জন্য এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, খুবই সুন্দর কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের পরীক্ষাতে আসতেই পারে, তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে আসতেই পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখার পর যদি ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাসের উপর যে 20টি কোশ্চেন আলোচনা করতে চলেছি, এই 20টি কোশ্চেন মারাত্মক ইম্পর্টেন্ট, তোমাদের জানার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। দেখার পর যদি কোনো ফল থাকে অবশ্যই বলবে আমাকে, আমি আমার ভুলটা স্বীকার করে নেব। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ঋগ বৈদিক যুগের দুজন দেবতার নাম লেখো। ঋগ বৈদিক যুগের দুজন দেবতার নাম লেখো। আনসার: ঋগ বৈদিক যুগের দুজন দেবতা হলেন পৃথিবী ও মরুত। তো ঋগ বৈদিক যুগের দুজন দেবতা হলেন পৃথিবী ও মরুত। কোশ্চেন 2। বর্ণাশ্রম প্রথা প্রথম কারা চালু করেন? কিসের ভিত্তিতে চালু হয়? বর্ণাশ্রম প্রথা প্রথম কারা চালু করেন আর কিসের ভিত্তিতে? দেখো আনসার পড়ছি। আর্যরাই প্রথম বর্ণাশ্রম বা বর্ণপ্রথা চালু করে। আর্যরাই প্রথম বর্ণাশ্রম বা বর্ণপ্রথা চালু করে। এবার কিসের ভিত্তিতে? দেখো, ভারতে আর্যদের বসতি স্থাপনের প্রথম যুগে ভারতবাসীরা তাদের দেহের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত হয়, যথা কৃষ্ণকায় অনার্য এবং শ্বেতকায় আর্য। পরবর্তীকালে পেশা ও কর্মের ভিত্তিতে আর্য সমাজে বর্ণাশ্রম প্রথা দেখা যায়। সেগুলো কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তো ভালো করে শোনো, কোশ্চেনটি ভালো করে মনে রাখবে। কোশ্চেনটি ছিল বর্ণাশ্রম প্রথা প্রথম কারা চালু করেন? আর্যরাই প্রথম বর্ণাশ্রম প্রথা চালু করেন। আর কিসের ভিত্তিতে? দেখো, ভারতে আর্যদের বসতি স্থাপনের প্রথম যুগে ভারতবাসীরা তাদের দেহের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত হয়। দেহের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত হয়। কী বর্ণ? একটি হচ্ছে কৃষ্ণকায় অনার্য আর শ্বেতকায় আর্য। এরপরে পেশা ও কর্মের ভিত্তিতে আর্য সমাজে বর্ণপ্রথা দেখা যায়। সেগুলো কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ওকে, নেক্সট নাম্বার 3। বৈদিক সমাজে চতুরাশ্রম কি? বৈদিক সমাজে চতুরাশ্রম কি? বৈদিক সমাজে চতুরাশ্রম কি? তো দেখো, ঋগ বৈদিক যুগে আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তোলার উদ্দেশ্যে সমগ্র জীবনকে 4টি পর্বে বা আশ্রমে বিভক্ত করেন, যা চতুরাশ্রম নামে পরিচিত। তো ঋগ বৈদিক যুগে আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তোলার উদ্দেশ্যে সমগ্র জীবনকে 4টি পর্বে বা শ্রেণীতে বা আশ্রমে বিভক্ত করেন। এই 4টি শ্রেণী হচ্ছে চতুরাশ্রম নামে পরিচিত। আশ্রম কথার অর্থ হলো জীবনের অবস্থা। আশ্রম মানে কি? জীবনের অবস্থা। এই আশ্রমগুলি হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি আশ্রম মানে চতুরাশ্রমগুলি কী কী? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমি আবার এখানটা রিপিট করে দিচ্ছি যে চতুরাশ্রমটা জিনিসটা কি। ঋগ বৈদিক যুগে আর্যরা তাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তোলার উদ্দেশ্যে সমগ্র জীবনকেই 4টি পর্বে বা আশ্রমে বিভক্ত করেন। এই 4টি পর্বের নামই হচ্ছে চতুরাশ্রম। আর চতুরাশ্রমগুলো কী কী? আর আশ্রম কথার মানে হচ্ছে জীবনের অবস্থা। এই আশ্রমগুলি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এরপরে ব্রহ্মচর্যটা কি দেখে নাও। তো ব্রহ্মচর্য হলো বা ছাত্র অবস্থায় গুরুগৃহে থেকে বিদ্যা শিক্ষা করতে হতো। ব্রহ্মচর্য বা ছাত্র অবস্থা, এটা প্রথম দশা। এখানে ছাত্রদেরকে গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হয় বা বিদ্যা শিক্ষা করতে হয়। নাম্বার 2, এরপর দ্বিতীয় অবস্থা কি? এরপর গৃহস্থ বা সংসার জীবন। গৃহস্থ বা সংসার জীবন। তৃতীয় মানে জীবনের তৃতীয় পর্ব বা বানপ্রস্থে সংসার জীবন থেকে অবসর নিয়ে বনে বসবাস করতে হতো। জীবনের তৃতীয় পর্ব বা বানপ্রস্থে সংসার জীবন থেকে অবসর নিয়ে বনে বসবাস করতে হতো। শেষ পর্ব, চতুর্থ পর্ব কি? সন্ন্যাস। সব কিছু ত্যাগ করে ঈশ্বরমুখী হয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করতে হতো। সব কিছু ত্যাগ করে ঈশ্বরমুখী হয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করতে হতো। এটা হচ্ছে চতুর্থ পর্ব। ওকে, নেক্সট কোশ্চেন 4। প্রাচীন বৈদিক যুগের কয়েকজন বিদুষী মহিলার নাম লেখো। প্রাচীন বৈদিক যুগে কয়েকজন বিদুষী মহিলার নাম লেখো। দেখো, প্রাচীন বৈদিক যুগে কয়েকজন বিদুষী মহিলার নাম হলো অপলা, লোপামুদ্রা, ঘোষা, গার্গী, মৈত্রী। তো প্রাচীন বৈদিক যুগে কয়েকজন বিদুষী মহিলা হলো অপলা, লোপামুদ্রা,
ঘোষা, গার্গী ও মৈত্রী। কোশ্চেন 5, আদি বৈদিক যুগের পারিবারিক কাঠামো কেমন ছিল? কোশ্চেন ভালো করে শোনো, আদি বৈদিক যুগের পারিবারিক কাঠামো কেমন ছিল? পড়ছি, পারিবারিক কাঠামো। বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল যৌথ পরিবার প্রথা। এই পরিবার ছিল একান্নবর্তী ও পিতৃতান্ত্রিক। পিতা বা বয়স্ক ব্যক্তি ছিলেন পরিবারের সর্বময় কর্তা, তাই তাকে গৃহপতি বা কুলুপ বলা হতো। কুলপা নয়, এটা কুলুপ হবে, কুলুপ বলা হতো। পরিবারের সকলে তার নির্দেশ অনুগতভাবে পালন করত। তো পরিবারের কাঠামো কেমন ছিল? বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল যৌথ পরিবার প্রথা। এই পরিবার ছিল একান্নবর্তী ও পিতৃতান্ত্রিক। পিতা বা বয়স্ক ব্যক্তি ছিলেন পরিবারের সর্বময় কর্তা, তাই তাকে গৃহপতি বা কুলুপ বলা হতো। পরিবারের সকলে তার আদেশ অনুগতভাবে পালন করত। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 6, আদি বৈদিক যুগে নারীর স্থান বর্ণনা করো। আদি বৈদিক যুগে নারীর স্থান বর্ণনা করো। তো আনসার পড়ছি, ভালো করে শোনো। পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে পুত্র সন্তানের জন্ম বেশি কাম্য হলেও কন্যা সন্তানের লালন পালনে কোনো ত্রুটি ছিল না। সমাজে নারীদের চরিত্রের মান ছিল উন্নত এবং মর্যাদাপূর্ণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আদি বৈদিক যুগে নারীরা যথেষ্ট উৎকর্ষে পরিচয় দেন। এই যুগে অপলা, ঘোষা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারীরা জ্ঞান গরিমায় খ্যাতি লাভ করেন। তো কোশ্চেন ছিল আদি বৈদিক যুগে নারীর স্থান বর্ণনা করো। তো আমি রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে পুত্র সন্তানের জন্ম বেশি কাম্য হলেও কন্যা সন্তানের লালন পালনে কোনো ত্রুটি কিন্তু ছিল না। সমাজে নারীদের চরিত্রের মান ছিল উন্নত এবং মর্যাদাপূর্ণ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আদি বৈদিক যুগের নারীরা যথেষ্ট উৎকর্ষের প্রমাণ দেয়। এই যুগে অপলা, ঘোষা, মমতা, লোপামুদ্রা প্রমুখ নারীরা জ্ঞান গরিমায় খ্যাতি লাভ করে। কোশ্চেন 7, আদি বৈদিক যুগ শিল্প কী কী ছিল? আদি বৈদিক যুগের প্রধান শিল্প কী কী ছিল? তো পড়ছি, ভালো করে শোনো। ঋগ্বেদের যুগের প্রধান শিল্প ছিল সুতি ও পশম বস্ত্রবয়ন। সুতি বা পশম বস্ত্রবয়ন ছাড়াও এই যুগে কারিগরি শিল্প উন্নতি লাভ করে। এদের মধ্যে রথ ও যুদ্ধাস্ত্র নির্মাণ ছিল প্রধান। তো আদি বৈদিক যুগের প্রধান শিল্প কী কী ছিল? ঋগ্বেদের যুগের প্রধান শিল্প ছিল সুতি বা পশম বস্ত্রবয়ন ছাড়াও এই যুগে কারিগরি শিল্প উন্নতি লাভ করে। এদের মধ্যে রথ এবং যুদ্ধাস্ত্র নির্মাণ ছিল প্রধান শিল্প। নেক্সট কোশ্চেন 8, পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে? পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে? ভালো করে শুনলে, পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে? পড়ছি, পরবর্তী বৈদিক যুগে ধর্মের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। যাগযজ্ঞ ও দেবদেবীর ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে দেখা যায়। ধর্মজীবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিবের উপাসনা প্রাধান্য পায় এবং ধর্মজীবনে ক্রিয়াকাণ্ডের জটিলতা বৃদ্ধি পায়। এর ফলে পুরোহিতদের মর্যাদা ও অধিকার বিশেষ বেড়ে যায়। তো ভালো করে শোনো, পরবর্তী বৈদিক যুগের ধর্মের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসে? তো পরবর্তী বৈদিক যুগের ধর্মের ক্ষেত্রেও পরিবর্তন আসে। যাগযজ্ঞ ও দেবদেবীর ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে দেখা যায়। ধর্মজীবনে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বা শিবের উপাসনা প্রাধান্য পায় এবং ধর্মজীবনে ক্রিয়াকাণ্ডের জটিলতা বৃদ্ধি পায়। এর ফলে পুরোহিতদের মর্যাদা ও অধিকার বিশেষ বেড়ে যায়। কোশ্চেন 9, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের দুটি সামাজিক পরিবর্তনের উল্লেখ করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের দুটি সামাজিক পরিবর্তনের উল্লেখ করো। তো আনসার পড়ছি, ভালো করে শোনো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন হলো 1 নম্বর, ধর্ম, বর্ণ এবং বিবাহের ভিত্তিতে আর্য সমাজে নতুন নতুন জাতির উৎপত্তি হওয়া ছাড়াও অনেক সময়ই কর্ম পেশার ভিত্তিতে বিভিন্ন সামাজিক শ্রেণী ও জাতি বিন্যাস হতে থাকে। তো প্রথম পয়েন্টে ভালো করে শোনো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের সামাজিক জীবনে যে পরিবর্তন আসে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ধর্ম, বর্ণ এবং বিবাহের ভিত্তিতে আর্য সমাজে নতুন নতুন জাতির উৎপত্তি হওয়া ছাড়াও অনেক সময় কর্ম ও পেশার ভিত্তিতে বিভিন্ন সামাজিক শ্রেণী ও জাতিবিন্যাস হতে থাকে। দ্বিতীয় পয়েন্ট, এই যুগে বিভিন্ন সামাজিক বৈষম্য ও যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়। আর এই 6ষ্ঠ শতাব্দীতেই কী হয়, সামাজিক বৈষম্য এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু হয়। ওকে, কোশ্চেন 10, তো কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট আছে, ভালো করে শুনবে তোমরা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে দুটি বিশেষ পরিবর্তন উল্লেখ করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে দুটি বিশেষ পরিবর্তন উল্লেখ করো। তো আনসার পড়ছি, ভালো করে তোমরা শোনো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দুটি হলো এইরকম। 1 নম্বর পয়েন্ট,
পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগে চাষের উন্নতি, বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। তো প্রথম পয়েন্ট কী বুঝলে? পূর্ববর্তী যুগের তুলনায় এই যুগে চাষের উন্নতি, বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় পয়েন্ট, এই যুগে টিন, দস্তাত, রূপা ও লোহার ব্যবহার দেখা যায়। লোহার লাঙলের ব্যবহার শুরু হলে বনজঙ্গল পরিষ্কার করা আরও সহজ হয় এবং সেই সঙ্গে বস্তি ও কৃষির সম্প্রসারণ শুরু হয়। এই যুগে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। সংহিতাসমূহে ও ব্রাহ্মণ সাহিত্যে বাণিজ্য উপলক্ষে সমুদ্রযাত্রার উল্লেখ আছে। শিল্প বাণিজ্যে প্রসারের সঙ্গে সঙ্গে নিগম বা বণিক সংঘও গড়ে ওঠে। তো দ্বিতীয় পয়েন্টটা ভালো করে শুনবে এবং বুঝবে। এখানে বলা আছে মানে এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় পয়েন্ট আমি পড়ছি। এই যুগে টিন, দস্তা, রূপা, লোহার ব্যবহার বৃদ্ধি পায়। লোহার নাঙলের ব্যবহার শুরু হলে বনজঙ্গল পরিষ্কার করা সহজ হয় এবং সেই সঙ্গে বস্তি ও কৃষির সম্প্রসারণ শুরু হয়। এই যুগে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়। সংহিতাসমূহে ও ব্রাহ্মণ সাহিত্যে বাণিজ্য উপলক্ষে সমুদ্রযাত্রার উল্লেখ আছে। শিল্প ও বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে নিগম ও বণিক সংঘ গড়ে ওঠে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 11। পরবর্তী বৈদিক যুগে কৃষিকর্মে কী ধরনের পরিবর্তন আসে? পরবর্তী বৈদিক যুগে কৃষিকর্মে কী ধরনের পরিবর্তন আসে? তো পড়ছি, ভালো করে শোনো তোমরা। পরবর্তী বৈদিক যুগে ঋগ বৈদিক যুগের প্রধান শস্য যবের সঙ্গে ধান চাষও শুরু হয়। কৃষিকাজের উন্নতির সঙ্গে সঙ্গে এই যুগে বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। কোদাল ও লোহার নাঙলে ব্যবহার শুরু হলে বন জঙ্গল পরিষ্কার করে কৃষিকর্ম করা আরও সহজ হয়ে উঠেছিল। তো কোশ্চেনটি ছিল, ভালো করে শুনবে, কোশ্চেনটি রিপিট করছি। কোশ্চেনটি ছিল পরবর্তী বৈদিক যুগে কৃষিকর্মে কী পরিবর্তন লক্ষ্য করা যায়? তো আনসার পড়ছি, ভালো করে শোনো। পরবর্তী বৈদিক যুগে ঋগ বৈদিক যুগের প্রধান শস্য যবের সঙ্গে ধান চাষও যুক্ত হয়। কৃষিকাজের উন্নতির সঙ্গে সঙ্গে এই যুগে বিভিন্ন ধরনের শাকসবজির উৎপাদন বেড়ে যায় এবং ঋতু অনুযায়ী শস্য রোপণের জ্ঞান সুস্পষ্ট হয়ে ওঠে। কোদাল ও লোহার নাঙলের ব্যবহার শুরু হলেই বনজঙ্গল পরিষ্কার করে কৃষিকর্ম করা আরও সহজ হয়ে উঠেছিল। কোশ্চেন 12। পরবর্তী বৈদিক যুগে কোন কোন জীবিকার উৎপত্তি হয়? পরবর্তী বৈদিক যুগে কোন কোন জীবিকার উৎপত্তি হয়? তো ভালো করে শোনো। বৈদিক যুগের শেষের দিকে সম্প্রসারণশীল বিভিন্ন রাষ্ট্রশক্তির অবিরাম যুদ্ধবিদ্যা চর্চার প্রয়োজন দেখা দিলে প্রধানত যুদ্ধাস্ত্র ও রথ নির্মাণের জন্য দক্ষ কারিগরের প্রয়োজন হয়েছিল। বিবর্তনশীল যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এই যুগে স্বর্ণকার, মণিকার, সূত্রধর, চর্মশিল্পী, রথশিল্পী এবং যুদ্ধ উপকরণের সঙ্গে যুক্ত কারিগরি শিল্পীর উদ্ভব হয়েছিল। তো কোশ্চেন পড়ছি, ভালো করে শোনো। পরবর্তী বৈদিক যুগে কোন কোন জীবিকার উৎপত্তি হয়? তো ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈদিক যুগের শেষের দিকে সম্প্রসারণশীল বিভিন্ন রাষ্ট্রশক্তির অবিরাম যুদ্ধবিদ্যার চর্চার প্রয়োজন দেখা দিলে প্রধানত যুদ্ধাস্ত্র ও রথ নির্মাণের জন্য দক্ষ কারিগরের প্রয়োজন হয়েছিল। বিবর্তনশীল যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এই যুগে স্বর্ণকার, মণিকার, সূত্রধর, চর্মশিল্পী, রথশিল্পী এবং যুদ্ধ উপকরণের সঙ্গে যুক্ত কারিগরি শিল্পীর উদ্ভব হয়েছিল। কোশ্চেন 13, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি আছে, প্রতিবাদী আন্দোলন বলতে কী বোঝো? প্রতিবাদী আন্দোলন বলতে কী বোঝো? পড়ছি। বৈদিক যুগের শেষের দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত সামাজিক বৈষম্য, অর্থনৈতিক জটিলতা, রাজনৈতিক অচলাবস্থা ও যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে যুগ উপযোগী ধর্মপদের উদ্ভব ঘটে তা প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী আন্দোলন নামে পরিচিত। আর তারপরে বলা আছে এই সময় ভারতে আস্তিক নাস্তিক ধারার প্রায় 63 ধর্মমতের উদ্ভব ঘটে। এর মধ্যে বিশেষ করে জৈন ও বৌদ্ধ ধর্ম বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল। তো কোশ্চেন ছিল প্রতিবাদী আন্দোলন বলতে কী বোঝো? তো ভালো করে শোনো, আমি রিপিট করছি। বৈদিক যুগের শেষের দিকে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত সামাজিক বৈষম্য, অর্থনৈতিক জটিলতা, রাজনৈতিক অচলাবস্থা এবং যজ্ঞকেন্দ্রিক ধর্মমতের বিরুদ্ধে যে যুগোপযোগী ধর্মমতের উদ্ভব ঘটে তা প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী আন্দোলন নামে পরিচিত। এই সময় ভারতের নাস্তিক ও আস্তিক ধারায় প্রায় 63টি ধর্মমতের উদ্ভব ঘটে। এর মধ্যে বিশেষ করে জৈন ও বৌদ্ধ ধর্ম বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল। কোশ্চেন 14, মহাভি নিষ্ক্রমণ কি? মহাভি নিষ্ক্রমণ কি? তো পুত্র রাহুলের ভূমিষ্ঠ হওয়ার দিন 29 বছর বয়সে তপস্বীর জীবনযাপনের উদ্দেশ্যে গভীর রাতে সিদ্ধার্থ মানে ভবিষ্যৎ গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব গৃহত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনা মহাভি নিষ্ক্রমণ নামে পরিচিত। তো পুত্র রাহুলের ভূমিষ্ঠ হওয়ার দিন 29 বছর বয়সে তপস্বীর জীবনযাপনের উদ্দেশ্যে গভীর রাতে সিদ্ধার্থ মানে ভবিষ্যৎ বুদ্ধদেব গৃহত্যাগ করেন।
বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। কোশ্চেন 5, ধর্মচক্র প্রবর্তন কি? ভীষণ ইম্পর্টেন্ট। ধর্মচক্র প্রবর্তন কি? তো পড়ছি, বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ বেনারসের কাছে সারনাথে পঞ্চভিক্ষু বা 5 জন ভিক্ষুর কাছে সর্বপ্রথম তার ধর্মীয় উপদেশ প্রচার করেন। পরম জ্ঞান বা বৌদ্ধত্ব প্রাপ্তির পর নিজের 5 শিষ্যের কাছে বুদ্ধদেবের প্রথম উপদেশ প্রদানে এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো ভালো করে শোনো, বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ বেনারসের কাছে সারনাথে পঞ্চভিক্ষু বা 5 জন ভিক্ষুর কাছে তার প্রথম ধর্মীয় উপদেশ প্রচার করেন। পরম জ্ঞান বা বৌদ্ধত্ব প্রাপ্তির পর নিজের 5 শিষ্যের কাছে বুদ্ধদেবের প্রথম উপদেশ প্রদানের এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 16, বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কী বোঝায়? বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কী বোঝায়? তো বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণের অর্থ হলো জীবনের সমস্ত রকমের আকাঙ্ক্ষা ও কামনা বাসনার অবসান ও জন্মচক্র থেকে মুক্তি। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ হলো শাশ্বত শান্তি। কোশ্চেন ছিল বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কী বোঝো? তো বৌদ্ধ ধর্ম অনুসারেই নির্বাণের অর্থ হলো মানুষের সমস্ত রকমের আকাঙ্ক্ষা কামনা বাসনার অবসান ও জন্মচক্র থেকে মুক্তি। অর্থাৎ বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ হলো শাশ্বত শান্তি। কোশ্চেন 7, কোশ্চেন আছে অষ্টাঙ্গিক মার্গ কি? তো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টাঙ্গিক মার্গ কি আমরা সকলে জানি, কম বেশি সকলে জানি। তো পড়ছি, ভালো করে শোনো। দুঃখময় পৃথিবীতে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব 8টি দিক সমন্বিত যে মার্গ বা পথ নির্দেশ করেছেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গে তিনি যে অষ্টপথের কথা বলেছেন তা হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এই সমস্ত মার্গের সমন্বিত রূপ বৌদ্ধ ধর্মের মধ্যপন্থা বা মধ্যম নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গের প্রথম 3টি মার্গ দৈহিক সংযম, পরের 3টি মার্গ মানসিক সংযম রক্ষা করে। সর্বশেষ মার্গ দুটির মাধ্যমে বুদ্ধির বিকাশ ঘটে। তো ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টাঙ্গিক মার্গ কি? দুঃখময় পৃথিবীতে দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব 8টি দিক সমন্বিত যে মার্গ বা পথ নির্দেশ করেছেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ মানে তিনি যে অষ্টপথের কথা বলেছেন তা হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। এই সমস্ত মার্গের সমন্বিত রূপ বৌদ্ধ ধর্মের মধ্যপন্থা বা মধ্যম নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গের প্রথম 3টি মার্গ দৈহিক সংযম ও পরের 3টি মার্গ মানসিক সংযম রক্ষা করে। সর্বশেষ মার্গ দুটির মাধ্যমে বুদ্ধির বিকাশ ঘটে। কোশ্চেন 18, ভীষণ ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মে আর্য সত্য কি? বৌদ্ধ ধর্মে আর্য সত্য কি? ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে 4টি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মনীতি গড়ে তোলেন। এই 4টি আর্য সত্য হলো জগৎ দুঃখময়, জাগতিক কামনা বাসনা ও আসক্তি হলো মানুষের যাবতীয় দুঃখের কারণ, দুঃখের কারণগুলি ধ্বংস করতে পারলে দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়। 4 নম্বর, দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে। মানুষের জীবনে এই 4টি সত্যকে আর্য সত্য বলা হয়। তো আর্য সত্য কি? ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট। ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে 4টি আর্য সত্যের মাধ্যমেই তার ধর্মনীতি গড়ে তোলেন। এই 4টি আর্য সত্য হলো জগৎ দুঃখময়, জাগতিক কামনা বাসনা ও আসক্তি হলো মানুষের যাবতীয় দুঃখের কারণ, দুঃখের কারণগুলো ধ্বংস করতে পারলে দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে। মানুষের জীবনে এই 4টি সত্যকে আর্য সত্য বলা হয়। কোশ্চেন 19, বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তিনি কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তিনি কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? তো পড়ছি, দেখো। বুদ্ধদেব গোরখপুরের অন্তর্গত কুশীনগরে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে নির্বাণ লাভ করেছিলেন। তিনি বারাণসীর কাছে সারনাথে পঞ্চম ভিক্ষুর কাছে তার প্রথম বাণী প্রচার করেছিলেন। তো বুদ্ধদেব গোরখপুরের অন্তর্গত কুশীনগরে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে নির্বাণ লাভ করেছিলেন। তিনি বারাণসীর কাছে সারনাথে পঞ্চম ভিক্ষুর কাছে তার বাণী প্রথম প্রচার করেছিলেন। আমাদের লাস্ট কোশ্চেন 20, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মারাত্মক কোশ্চেন। কোশ্চেন 20, বৌদ্ধ সঙ্গীত বলতে কী বোঝায়? ইহা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৌদ্ধ সঙ্গীত বলতে কী বোঝায় আর ইহা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো, বৌদ্ধ সঙ্গীত কথার অর্থ হলো বৌদ্ধদের মহাসম্মেলন। বৌদ্ধ সঙ্গীত কথার অর্থ হলো বৌদ্ধদের মহাসম্মেলন। দেখো, প্রথম অনুষ্ঠিত হয়েছিল বুদ্ধদেবের মৃত্যুর অল্প কিছুদিন পরে অজাতশত্রু রাজত্বকালে রাজগৃহে, বর্তমান রাজগীর, প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত ছিল। তো বুদ্ধদেবের মৃত্যুর অল্প কিছুদিন পরে অজাতশত্রু রাজত্বকালে রাজগৃহ, যেটা বর্তমানে রাজগীর নামে পরিচিত, সেখানে বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়, বুদ্ধের মৃত্যুর 100 বছর পর কালাশোকের রাজত্বকালে বৈশালীতে বুদ্ধ সঙ্গীতের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তো দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বুদ্ধের মৃত্যুর 100 বছর পর কালাশোকের রাজত্বকালে বৈশালীতে।
তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত ছিল অশোকের রাজত্বকালে পাটলিপুত্র নগরে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত ছিল। তো অশোকের রাজত্বকালে পাটলিপুত্র নগরে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত ছিল। আর চতুর্থ, কুষাণ রাজ কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত ছিল। এখানে এই ধর্ম সম্মেলনেই বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান এই দুটি সম্প্রদায় ভাগ হয়ে পড়ে। আর চতুর্থ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে কনিষ্কের রাজত্বকালে। এখানে বৌদ্ধ সম্প্রদায় হীনযান আর মহাযান দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।